আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম, জানালেন সিইসি। চেয়ারম্যান প্রার্থীদের ৬৯%ই ব্যবসায়ী, টিআইবির বিশ্লেষণ। এবং চলতি বছর ৫০ ধরনের ওষুধের দাম বেড়েছে ১৪০% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা ৭টা ২০ রাষ্ট্রপতি ভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর সঙ্গে শপথ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। संघ के प्रधानमंत्री के रूप में রোববার সন্ধ্যা ৭টা ২০ দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। পরে রাজনাথ, শাহ জয়শঙ্কর সহ এক এক করে ক্যাবিনেটের ৭২ জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এদের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। विशिष्ट अतिथियों का आगमन लगातार जारी। এর আগে শপথ নিতে সন্ধ্যা ৭টা ২০ রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা ৩ বার প্রধানমন্ত্রী হলেন মোদী। ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। उड़ान भर रहा है समाज के कमजोर तबके से लेकर। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। ৯,০০০ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে উপস্থিত ছিলেন না তৃতীয় বৃহৎ শরিক তৃণমূল। অতিথি সারিতে বসে থাকতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকেও। সন্ধ্যা গড়িয়ে রাত যত বাড়তে থাকে, রাষ্ট্রপতি ভবনের আলোকসজ্জা ততই মুগ্ধ করে অতিথিদের। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে কুশল বিনিময় ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারের শপথকে কেন্দ্র করে দেশি বিদেশি বিশিষ্টজনদের নিরাপত্তায় পুরো দিল্লি জুড়ে নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা বলয়। গত ৪ জুন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ২৯৩টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পায় ২৩৪টি আসন। আশিকুর রহমান, এটিএন বাংলা। বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরে দ্বিতীয় দিন আবাসস্থল হোটেল আইটিসিতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবেকের সাথে বৈঠকে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তির প্রয়োজন এবং ইতিমধ্যে ভারতের সাথে আলোচনা হয়েছে। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি ব্রাউন ইউনিট নির্মাণ ও ১ বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এদিকে বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদভানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯৬ বছর বয়সী সাবেক উপপ্রধানমন্ত্রী ও সিনিয়র এই নেতার বাসভবনে গেলে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান
লালকৃষ্ণ আদভানির কন্যা প্রতিভা আদভানি। এ সময় সৌহার্দ্য বিনিময় ও অতীত স্মৃতি রোমন্থনের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন উভয় নেতা। পৃষ্ঠপোষকতা নয়, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতে এবারে বাজেট বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তাদের আমলে সৃষ্টি হওয়া লুটপাটের রাজত্ব নজিরবিহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সম্পাদকদের সঙ্গে যৌথ সভার আগে কথা বলেন ওবায়দুল কাদের। শুনলে মোদের হাসি পা, বিএনপি আবার আন্দোলন চায়। এ সময় তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব লোকদের বিচার করার সাহস না রাখলেও আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। বুয়েটে কিভাবে সনি হত্যা হয়েছে তার বিচার কে করেছে? আর আবরার হত্যা যে কয়েকজন আজকে মৃত্যুদণ্ড পর্যন্ত পেয়েছে তারা সবাই ছাত্রলীগ বলে পরিচিত। বিশ্বজিৎ হত্যা বিচার কি হয়নি? তাদের সময় আশরাফুল হুদা, রকিবুল হুদা, এসপি কোহিনুর, এদের বিচার কে করেছে? বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিএনপির আমলেও ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সে সময়ে সরকার প্রধান ও অর্থমন্ত্রী তাদের অপ্রদর্শিত অর্থ সাদা করেছিলেন। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে। সাদা করেন সাইফুর রহমান, এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী পালন উপলক্ষে 23 জুন রাজধানীতে জনসভা সফল করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট কল্পনার ফানুস, দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক, অসাংবিধানিক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতিবাজদের ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেট নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। লিখিত বক্তব্যে নানা যুক্তি তুলে ধরে এই বাজেটকে শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী বলে দাবি করেন তিনি। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক মন্দাত্ব আরো প্রকট হবে, সামনে অন্ধকার। চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কিছু নেই। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। সংকট থেকে উত্তরণের একটাই উপায়, দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের দায় মুক্তি ও আইনি ছাড় দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি আমলেও এমন সুযোগ দেওয়া হয়েছিল মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন নেতারা। আমার ঠিক মনে নেই, মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন।
উপজেলায় এ সময়ে 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে 84% প্রার্থীদের হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্য রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে বলে মনে করে টিআইবি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর মাইডাস সেন্টারে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে, গত 5 বছরে একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। সেখানে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে 11,666%। আর সবচেয়ে বেশি 31,900% আয় বেড়েছে বগুড়ার শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনের। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরো সচেতন হতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যারা ক্ষমতা থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। আসলে সম্পদ যে তারা অর্জন করেন সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে। এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে, যে কারণেই কিন্তু একেবারে সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত এটা বিকশিত হচ্ছে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে হচ্ছে। এবারের উপজেলা নির্বাচনে 69% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, তবে 40% প্রার্থীর আয় 3 লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় না থাকা অবিশ্বাস্য বলে মনে করেন তিনি। সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, দুর্নীতি দমন কমিশন, এদের উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। শিক্ষিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংহভাগ দুর্নীতি হচ্ছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, তাই জনপ্রতিনিধি হতে শিক্ষার মানদণ্ড ঠিক করে দেওয়ার পক্ষপাতী নয় টিআইবি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি 60 থেকে 70% হলে বেশি সন্তুষ্ট হতো কমিশন। এদিকে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট গ্রহণ হয় রোববার। নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয় 6 জন। আর এর মাধ্যমে 5 ধাপে 469টি উপজেলার ষষ্ঠ সাধারণ নির্বাচন শেষ হয়েছে। গোটা উপজেলা নির্বাচন সার্বিক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান সিএসি কাজী হাবিবুল আওয়াল। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনের শেষ দফায় ভোটের হার কিছুটা বাড়লেও 5 দফার গড় হার 40%-এর নিচে। গত 3 বারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটার উপস্থিতি। অবশ্য এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান সিএসি। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা, এটা হচ্ছে প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া 26 উপজেলায় যথাসময়ে ভোট নেওয়া হবে বলেও জানান সিএসি। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ 30% থেকে কমিয়ে 7% করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিহাব নেতারা বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ সবচেয়ে বেশি। তাদের মতে রেজিস্ট্রেশন খরচ কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহী হবে। এতে প্রদর্শিত অর্থ তৈরি হওয়া স্বাভাবিকভাবে হ্রাস পাবে।
রেজিস্ট্রেশন ব্যয় কমালে রাজস্ব আয় বাড়বে বলেও দাবি করেন তারা। এবারে বাজেটে প্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ রাখায় সরকারকে ধন্যবাদ জানান রিহাব নেতারা। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ব্যয় কমানো, এটা একটা মূল দাবি। আর অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। এই অর্থ যদি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এই টাকা তো মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। এবার বাজেটে সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এটিএন এডুকেশন, এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এবং ব্রিটিশ বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিলেট ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যায় চট্টগ্রাম ওমেন্স চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন লাইফস্টাইল, এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশন এর সিইও সাজিদুর রহমান মুনিম, এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশনের নির্বাহী পরিচালক রোকসানা আক্তার রিনি, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপের আন্তর্জাতিক সম্পাদক লন্ডন প্রবাসী সোহেল আহমদ, মাসুদ বিউটি জোন এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের লক্ষ্য কৃতি শিক্ষার্থীদের তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা, বিশেষত যুক্তরাজ্য, জাপান, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এ লক্ষ্যে ঢাকার পর শিগগিরই চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ শহরে এটিএন এডুকেশনের অফিস চালুর কথা জানানো হয়। এটিএন বাংলার অনুষ্ঠানের মিডিয়া পার্টনার। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ভারতের কাছে হেরে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলার স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে গেল পাকিস্তানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে 6 রানে হেরেছে ভারতের কাছে। সুপার 8-এ পর্বে খেলতে হলে গ্রুপের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের উপর নির্ভর করবে বাবর আজমের দলকে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বরাবরই যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান। মাত্র 6 ইকোনমিতে বাবরদের লক্ষ্য ছিল 120 রান। মনে হচ্ছিল হেসে খেলে জিততে পারবে পাকিস্তান, কিন্তু সিরাজ বুমরাদের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। অল্প রানে তাড়া করতে নেমে ম্যাচ সেরা বুমরার শিকার অধিনায়ক বাবর আজম। এরপর সাবধানী ব্যাটিং করলেও 13 রান করে ফিরেন উসমান খান। ধীরগতির ব্যাটিং করে 31 রানে ফিরেন রিজওয়ানও। এরপর কিউ স্কোর সমৃদ্ধ করতে না পারায় 7 উইকেটে 113 রানে থামে পাকিস্তান। এতে টানা 2 পরাজয়ে সুপার 8-এ খেলার সম্ভাবনা ফিকে হয়ে যায় পাকিস্তানের। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় বিলম্বে করায় ভারত পাকিস্তান মহারণ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটাররা। দলের 12 রানে সাজ করে বিরাট কোহলি। এরপর শাহিন শাহ আফ্রিদির শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় উইকেটে কিছুটা আশা জাগলেও 20 রানের পুঁজিতে ফিরেন অক্ষর পাটাল, আর 42 রানে ফিরেন ঋষভ পন্থ। নাসিম সহ মোহাম্মদ আমিরের বোলিংয়ে দিশেহারা ভারত 119 রানে অল আউট হয়। শেষ পর্যন্ত জয়ের জন্য এ রানই যথেষ্ট প্রমাণ করেন ভারতীয় বোলাররা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। এদিকে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল করেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে জিতলে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারলেও দ্বিতীয়টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টে অর্জিত জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে মুখোমুখি পরিসংখ্যানের হিসেব বলছে বাংলাদেশকে অসাধ্য সাধন করতে হবে। এর আগে 2 দল 8 ম্যাচে লড়েছে, যা সবকটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। নিউ ইয়র্কে রাত 8:30টায় মাঠে নামবে 2 দল। এবার পার্টেক্স খেলা খবর।
এন্ড্রিকের ইনজুরির সময়ে গোলে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লাইড ফিল্ডে খেলার 5 মিনিটে সেলেসাওরা এগিয়ে যায় আন্দ্রেস পেরেরার গোলে। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেলি 2-0 গোলে এগিয়ে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর আত্মমারাত্মক ফুটবল খেলায় ফেরে মেক্সিকো। 73 মিনিটে হুলিয়ান কুইনোন্সের পর ইনজুরির সময় দলকে সমতায় ফেরান গুইলার্মো মার্টিনেজ আয়ালা। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি লোজানোর দল। 96 মিনিটে এন্ড্রিক এনে দেয় জয়সূচক গোলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম জানালেন সিইসি। চেয়ারম্যান প্রার্থীদের 69% ব্যবসায়ী, টিআইবির বিশ্লেষণ। এবং চলতি বছর 50 ধরনের ওষুধের দাম বেড়েছে 140% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।